আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 128 পৃষ্ঠা এবং 129 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.3.8 লাইফ ইন দ্য উডস, পেজ নাম্বার 128 129। তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 8.3.8। ডিয়ার স্টুডেন্টস, রিড দ্য সামারি অ্যান্ড দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। ইট উইল হেল্প ইউ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাভ। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটির সামারি এবং সেন্ট্রাল থিমটা পড়ো। এটি তোমাদেরকে উপরের প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করবে। দেখো আমরা পড়ি। ইন দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দ্যাট মিনস সনেট 18, উইলিয়াম শেক্সপিয়ার ইউজেস দ্য মেটাফোর অফ এ সামার্স ডে টু ডিসক্রাইব দ্য বিউটি অফ এ পার্সন লাইকলি এ বিলাভড। অর্থাৎ, আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই যে চতুর্দশপদী কবিতাটা ছিল বা সনেটটা ছিল, এই কবিতায় উইলিয়াম শেক্সপিয়র এক ব্যক্তির সৌন্দর্য বর্ণনায় একটি গ্রীষ্মের দিন, সামার ডে, এই রূপকটি ব্যবহার করেছেন সম্ভবত প্রিয়তমার জন্য। দ্য ওপেনিং লাইন পজেস দ্য কোয়েশ্চেন অফ হোয়েদার ইট ইজ ফিটিং টু কম্পেয়ার দিস পার্সন টু এ সামার্স ডে। শুরুর লাইনটি প্রশ্ন তুলে যে গ্রীষ্মের দিনের সাথে ওই ব্যক্তির তুলনা আসলে উপযুক্ত কিনা। হাউএভার, যাই হোক, the speaker quickly points out that the person is more beautiful and enduring than any mere season. তো বক্তা শীঘ্রই বুঝতে পারে যে সামান্য একটি ঋতুর চেয়ে ওই ব্যক্তি আরও অধিক সুন্দর এবং সে দীর্ঘক্ষণ স্থায়ী। The speaker contrasts the fickleness and beauty of summer with the timeless and unchanging beauty of the person. বক্তা গ্রীষ্মের চঞ্চলতা এবং সৌন্দর্যের সাথে ব্যক্তির যে সীমাহীন এবং অপরিবর্তনীয় সৌন্দর্য আছে তার তুলনা করেছেন। দেন তারপর হি টকস অ্যাবাউট দ্য ইমপারফেকশনস অফ এ সামার ডে, সাচ এস রাফ ওয়াইন্ডস দ্যাট শেক দ্য টেন্ডার ফ্লাওয়ার্স অফ মে অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট সামার ইজ ফ্লিটিং। তিনি গ্রীষ্মদিনের অপূর্ণতার কথা বলেছেন, যেমন রুক্ষ আবহাওয়া বা বায়ু যা মে মাসের কচি যে কুড়িগুলো থাকে গাছের সেগুলোকে আন্দোলিত করে, এবং প্রকৃত ঘটনা হচ্ছে আর অ্যাকচুয়ালি যে গ্রীষ্মকাল সেটা হচ্ছে খুবই অস্থায়ী বা দ্রুতগামী, খুব দ্রুত সেটা চলে যায়। সামার ইজ ক্যারেক্টারাইজড বাই রাফ ওয়াইন্ডস অ্যান্ড এ ব্রিফ লিজ দ্যাট কামস টু অ্যান এন্ড টু সুন। গ্রীষ্মকে রুক্ষ বায়ু এবং সংক্ষিপ্ত ইজারা দ্বারা চরিত্রায়ন করা হয়, যা অতি শীঘ্রই শেষ হয়ে যায়। ইজারা মানে লিজ, কোনো কিছু আমরা যখন ভাড়া নিই কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য, সেটাকে হচ্ছে ইজারা বলা হয় বা লিজ নেওয়া বলা হয়, ঠিক আছে? The sun, which is referred to as the eye of heaven, can sometimes be too hot, scorching the earth below. সূর্য, যাকে স্বর্গের নেত্র বলা হয়, মাঝে মাঝে এত উত্তপ্ত হয়ে যায়, অনেক উত্তপ্ত হতে পারে, এবং এটা হচ্ছে পৃথিবীকে এক কথায় পুরা দাহ্য করে মানে দাহন করতে পারে। And even the sun's gold complexion, a metaphor for its radiant appearance, can be dimmed by clouds. আর সূর্যের যে সোনালী বর্ণ আছে, একটি রূপক তার লাল অবয়বের কারণে সেটাও মেঘ দ্বারা কিন্তু ম্লান হয়ে যেতে পারে। তো দেখো, অ্যাডিশনালি, উপরন্তু দ্য পোয়েট অ্যাকনোলজেস দ্যাট অল বিউটিফুল থিংস ফেড ওভার টাইম ডিউ টু চান্স অর ন্যাচারাল সাইকেলস। কবি এটাও স্বীকার করেছেন যে সময়ের সাথে সাথে ঘটনাক্রমে বা প্রাকৃতিক চক্রেই বা প্রাকৃতিক কারণেই সব সুন্দর বস্তুগুলো কিন্তু একসময় মলিন হয়ে যায়। সব সুন্দর বস্তু কিন্তু আগের মতো আর সুন্দর থাকে না। কবি এটা নিজেই স্বীকার করেছেন। দ্য স্পিকার দেন ব্রোডেন্স দ্য স্কোপ অফ দ্য কম্পারিজন, সেইং দ্যাট এভরিথিং বিউটিফুল অ্যান্ড ফেয়ার উইল এভেনচুয়ালি ডিক্লাইন অ্যান্ড ফেড অ্যাওয়ে, সাবজেক্ট টু দ্য আনপ্রেডিক্টেবল হুইমস অফ চান্স অ্যান্ড নেচার। কবি এরপর কী বলেছেন যে অতঃপর বক্তা তুলনার সুযোগকে প্রসারিত করেছেন এই বলে যে সুন্দর এবং উজ্জ্বল প্রত্যেকটি বস্তু একসময় না একসময় ক্ষয়প্রাপ্ত হবে এবং তা বিলীন হয়ে যাবে। অপ্রত্যাশিত ঘটনার কারণে হতে পারে বা সেটা প্রকৃতির খেয়ালও হতে পারে, অর্থাৎ সেটা হতে পারে হুইমস অফ চান্স অ্যান্ড নেচার্স, আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা বা প্রকৃতির কারণে। হাউএভার, যাই হোক, দ্য পার্সন বিং ডিসক্রাইবড হেয়ার ইজ ডিফারেন্ট।
এখানে যে ব্যক্তিটার কথা বর্ণনা করা হয়েছে সেই বর্ণিত ব্যক্তি হচ্ছে ভিন্ন বা এর থেকে আলাদা। হেন্স, অতএব হি ডিক্লেয়ার্স দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি উইল নেভার ফেড। তিনি এটা ঘোষণা করেছেন যে তার বন্ধুর যে সৌন্দর্য তা কখনোই বিলীন হবে না। নেভার ফেড মানে কখনো বিলীন হবে না। নর উইল দে বি ক্লেমড বাই ডেথ, এমনকি মৃত্যু তা নিতে পারবে না। ইনস্টিড, পরিবর্তে, দ্য পার্সনস ইটার্নাল সামার উইল লিভ অন অ্যান্ড বি প্রিজার্ভড ইন দ্য পোয়েমস ইটার্নাল লাইন্স। যে ব্যক্তির শাশ্বত গ্রীষ্ম রয়েছে সেটা চিরকাল বেঁচে থাকবে এবং কবিতার শাশ্বত ছত্রের মাঝে সংরক্ষিত থাকবে। ঠিক আছে, মানে এক কথা এটা অমর হয়ে থাকবে, চিরকাল বেঁচে থাকবে কবিতার মাঝে, এটা এখানে বোঝানো হচ্ছে। লাস্ট প্যারাটা দেখি। দ্য ফাইনাল টু লাইন্স সে দ্যাট অ্যাজ লং অ্যাজ পিপল ক্যান রিড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েম। কবিতার শেষ দুটি লাইন আমাদেরকে এই কথাই ব্যক্ত করে, বা শেষ দুটি ছত্র এই কথা ব্যক্ত করে যে মানুষ যতদিন কবিতা পড়তে পারবে এবং সেটা গ্রহণ করতে পারবে, অ্যাপ্রিসিয়েট করতে পারবে সে কবিতাটাকে, ততদিন দ্য পার্সনস বিউটি উইল কন্টিনিউ টু লিভ অন। ওই যে ব্যক্তিটা ছিল যাকে বর্ণনা করা হয়েছে কবিতার মাঝে, সেই ব্যক্তিটার সৌন্দর্য ততদিন ঠিক আমাদের মাঝে বেঁচে থাকবে। দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড দিস ইন দ্য ফাইনাল লাইন রেফার্স নট জাস্ট টু দ্য পোয়েম বাট টু দ্য আইডিয়া অফ ইমোর্টালাইজিং দ্য পার্সনস বিউটি ইন আর্ট। অর্থাৎ শেষ ছত্রে দিস মানে এই শব্দটি শুধু কবিতাটাকেই বোঝায় না, বরং এখানে যে ব্যক্তিটাকে নিয়ে আলোচনা করা হয়েছে, যে ব্যক্তির সৌন্দর্যকে তুলনা করা হয়েছে, যে ব্যক্তির সৌন্দর্যকে সকল সৌন্দর্যের ঊর্ধ্বে বলা হয়েছে, সেই ব্যক্তির সৌন্দর্যকে হচ্ছে একটা শিল্পীর মাঝে অমরত্ব লাভের ধারণাকে কিন্তু এখানে ব্যক্ত করে। ঠিক আছে, শিল্পের মাঝে, ইন আর্ট, বিউটি ইন আর্ট। দাস, অর্থাৎ সুতরাং, দ্য পোয়েম ইটসেলফ বিকামস এ মেটাফর ফর দ্য পোয়েটস লাভ। এই যে কবিতাটা আমরা পড়লাম, বা আমরা যে এখানে সনেট 18 যে চতুর্দশপদী কবিতাটা পড়লাম, সেই ব্যক্তির প্রতি কবির যে ভালোবাসা, কবিতাটি স্বয়ং হচ্ছে সেই মেটাফোর রূপে প্রকাশিত হয়েছে। কেন? ফর দ্য পোয়েটস লাভ অ্যান্ড অ্যাডমিরেশন ফর দ্য পার্সন, ওই ব্যক্তির প্রতি কবির ভালোবাসা এবং অ্যাডমিরেশন অর্থাৎ প্রশংসার জন্য, অ্যান্ড অ্যান ইটার্নাল ট্রিবিউট টু হিজ ফ্রেন্ডস বিউটি, এবং তার বন্ধুর প্রতি তার যে শাশ্বত শ্রদ্ধা, সেই শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এই কবিতাটা নিজেই একটা রূপকে পরিণত হয়েছে। এই হচ্ছে পুরো টেক্সটটা আমরা পড়লাম। আমাদের হচ্ছে এখানে এই টেক্সটটা পড়তে বলা হয়েছিল, এটা কবিতার একটা সামারি এবং সেন্ট্রাল থিম ছিল। এখানে আমরা হচ্ছে কবিতার সেন্ট্রাল থিম বা সামারিটা পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 8.4.1 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা পেজ নাম্বার 129 থেকে 131 এখানে কিছু কাজ আছে, এই যে কাজগুলো আমরা সমাধান করে দিব পরবর্তী ক্লাসগুলোতে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস অ্যাক্টিভিটি 8.3.8 পেজ নাম্বার 128 অ্যান্ড পেজ নাম্বার 129। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।